সংসদে চলছে সংবিধান সংশোধন ও সংস্কার পরিষদ নিয়ে বিতর্ক। সরকার সমর্থকরা জুলাই ধারণের কথা বললেও দ্বিচারিতার অভিযোগ বিরোধীদের। 5ই অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেছিলেন, গণভোট, জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই। সংবিধান সংশোধন করে এপ্রিলে বাড়বে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। আজও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। অবৈধ মজুদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান। স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব মন্ত্রণালয়ের। সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ বিকল্প বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে ব্যাহত হয় টিকা কার্যক্রম, জানালেন সচিব। দাপ্তরিক জটিলতা ও সময়ক্ষেপণেই ভ্যাকসিনের সংকট। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। গত 15 বছরে ক্রসফায়ারের তালিকা তৈরির নির্দেশ ট্রাইব্যুনালের। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো পুলিশের সাবেক ডিআইজি জলিলকে। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়। শোভাযাত্রা এই নামটাই চলে আসতেছে। আমরা এই নামের আমাদের কোনো ইয়ে নাই, অ্যালার্জি নাই যে মঙ্গল দিলে আমাদের ক্ষতি হবে, আনন্দ দিলে আমাদের লাভ হবে। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বোমা নিক্ষেপ যৌথ বাহিনীর। মধ্যপ্রাচ্যের সংঘাত রূপ নিয়েছে সাগর পথ দখলের যুদ্ধে। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই চেতনাকে ধারণ করতে চায় সরকার। বিরোধী দলের এ বিষয়ে চাওয়ার প্রক্রিয়া বৈধ নয় বলে সংসদকে জানিয়েছেন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। আর বিরোধী দলের সংসদ সদস্য বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিচারিতা করছে সরকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর চলমান 2 ঘণ্টার আলোচনায় এখন পর্যন্ত এসব বলেছেন সরকার দল এবং বিরোধী দলের সাংসদরা। আলোচনা শুরুতেই 62 বিধিতে দেয়া নোটিশের মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা সবাই সংস্কার চেয়েছিল, সংশোধন নয়। কিন্তু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের ইশতেহারের জন্য কাজকে গুরুত্ব দিয়েছে। তাদের বক্তব্য, অধ্যাদেশ অনুযায়ী যে গণভোট হয়েছে তা অবৈধ বলার কোনো সুযোগ নেই। অধ্যাদেশ আর আদেশ নিয়ে সরকার দ্বিচারিতা করছে। জবাবে সরকার সমর্থক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের আপত্তি। 5 আগস্টের পর সংবিধানের আলোকে থেকেই সবকিছু করে এখন সংবিধান বাতিল চাওয়া সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি। 5ই অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেছিলেন, গণভোট, জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই। সরকার দলের সদিচ্ছার বিষয়ে তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে
এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য নিউজ রুম থেকে যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আখলাকুস সাফা। সাফা, স্বাগত জানাচ্ছি আপনাকে সন্ধ্যার বাংলাদেশে। সংসদে জুলাই সনদ ইস্যুতে যে আলোচনা সেটি তো এখনো চলমান। সবশেষ সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ কি কি বিষয় তুলে ধরলেন, একটু বিস্তারিত করে আপনি জানাবেন আমাদের। বেশ গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একই সঙ্গে বেশ ইন্টারেস্টিং আলোচনাও চলছে জুলাই সনদ নিয়ে। যেমন গেল দিন অর্থাৎ ঈদের পর প্রথম যেদিন সংসদ অধিবেশনটা বসে সেদিনই কিন্তু 68 বিধিতে বিরোধী দলীয় নেতা তিনি এই নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলেন এবং সেদিন কিন্তু ঠিক করে দেওয়া হয়েছিল আজ 2 ঘন্টার জন্য এই নিয়ে আলোচনা হবে। যদিও সরকারি দল থেকে প্রস্তাব দেওয়া ছিল যে এই নিয়ে সংসদে এখনই নয়, আলাদা একটি বিশেষ কমিটি করে সেখানে এ নিয়ে বিস্তর আলোচনা করার প্রস্তাব ছিল। যাই হোক, আজ সেই আলোচনাটি চলছে। 2 ঘন্টার যে আলোচনা, সেই আলোচনাটি 5টা 40 মিনিটে শুরু হয়েছে, এখন পর্যন্ত আলোচনা চলছে। যে বিষয়টা উঠে এসেছে সেটি হচ্ছে, যেমন বিরোধী দল যেটি বলছে সেটি হচ্ছে 70% মানুষ তারা গণভোটের পক্ষে রায় দিয়েছেন এবং সেই জন্য তারা বলছেন যে জুলাই চার্টার যেটি, সেটির যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের প্রথম যে ধাপটি সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশন আহ্বান করার যে কথাটি জুলাই চার্টারে বলা ছিল, তারা সেটির বাস্তবায়নের কথা বলছেন এবং এখন তারা প্রস্তাব দিচ্ছেন যে সংসদের চলমান যে অধিবেশন, সেই অধিবেশন মুলতবি করে সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশন আহ্বান করার জন্য। এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে যেহেতু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথ যেহেতু তারা নেয়নি, তারা এ নিয়ে দ্বিচারিতা করছে এবং আজ এ নিয়ে তারা বিস্তারিতভাবে তুলে ধরছেন। 70% মানুষের ভোটের কথা বলছেন। সেখানে আবার সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই 70% মধ্যে 51% আবার যারা, তারা কিন্তু সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন, অর্থাৎ সরকারি দলের যে ইশতিহার রয়েছে সেই ইশতিহার অনুযায়ী ভোট দিয়েছেন। সেই অনুযায়ী সরকার বলছে যে সংবিধান সংশোধন করতে চায় এবং সংবিধান সংশোধনের জন্য যা যা করার দরকার তারা তা করবেন এবং জুলাই সনদে তাদের যে নোট অফ ডিসেন্টগুলো ছিল, সেই নোট অফ ডিসেন্টগুলোকে বাদ দিয়ে এককভাবে যে 4টি প্রশ্নে গণভোট নেওয়া হয়েছে এটিকেও তারা অবৈধ বলছেন। এবং এর বিপরীতে বিরোধী দলের যারা, তাদের আবার বক্তব্য রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যদি অবৈধ হয় তাহলে তাদেরকে দিয়ে অবৈধ কাজটা কে করালো, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে কেন সরকার 42 জেলায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল, তারপর 5 থেকে 8 আগস্ট দেশে কোনো সরকার ছিল না, তখন কোন সংবিধান বলবৎ ছিল, বর্তমান আইনমন্ত্রী যিনি তাকে উল্লেখ করে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল ছিলেন তখন তিনি, কেন সেটা কোন সংবিধানের বলে, এইসব যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে সরকারি দল থেকে কিন্তু আবার বলা হয়েছে 5 আগস্টের পর বিপ্লবী সরকার গঠন না করে আগের সংবিধান অর্থাৎ এক্সিস্টিং যে সংবিধান, সেই সংবিধানের আলোকেই যেই সরকার গঠন হলো এবং সুপ্রিম কোর্টের যে আদেশ, সেই আদেশকে কোর্ট করেছেন এবং সেটি দিয়ে বলছেন যে এটি সংবিধানের মধ্যে থেকে সেই সংবিধান বাতিল চাওয়া এটা আসলে অবৈধ। এবং এই কথাগুলো কিন্তু তারা ঘুরে ফিরে বিভিন্ন সময় বলছেন। এবং জনগণের 51% যেটি আপনাকে আমি বলছিলাম, আবার জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা নিয়ে বিরোধী দল এবং সরকারি দলের যে অংশগ্রহণ, সেগুলো নিয়েও কিন্তু এখনও পর্যন্ত বাকবিতণ্ডা চলছে। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে সবগুলোই পালন করবেন, কিন্তু বিরোধী দল যেই প্রক্রিয়ায় এর বাস্তবায়ন চাইছেন সেই প্রক্রিয়াটি অবৈধ, সেটি কিভাবে করা যেতে পারে তা নিয়ে আলোচনার আহ্বান সরকারি দলের সংসদ সদস্যদের। আপনার মাধ্যমে আমরা বিস্তারিত শুনছিলাম, ধারণাও পেলাম, দর্শকরাও শুনছিল। ধন্যবাদ জানাচ্ছি সাফা। এপ্রিলে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে না, এমনটাই নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশে সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, ডিপো থেকে সরবরাহেও কোনো ঘাটতি নেই, এলপিজি নিয়েও শঙ্কা নেই। এ নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করতে মজুতকারীদের সতর্ক করেছেন তিনি। জানান, অবৈধভাবে মজুত করা প্রায় 3 লাখ টন জ্বালানি উদ্ধার করা হয়েছে, 19 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট জ্বালানি তেলের, বেড়েছে দাম। এই অবস্থায় চাপ থাকলেও 1.5 মাসের বিএনপি সরকার এখনই জ্বালানির দাম বাড়াতে চায় না। অবৈধভাবে মজুতকারীরা দাম বৃদ্ধির গুজব ছড়ালেও জ্বালানি বিভাগ নিশ্চিত করেছে এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। ডিজেল 1,28,939 মেট্রিক টন। জ্বালানি বিভাগ জানিয়েছে 31 মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে 1,28,939 মেট্রিক টন, অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে, জেট ফুয়েল আছে 44,609 মেট্রিক টন। মুখপাত্র জানিয়েছে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির মজুদ যথেষ্ট আছে, সরবরাহ কোনো ঘাটতি নেই। বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে 2-1টি জায়গায় চালু হবে ফুয়েল কার্ড। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এলএনজি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা এপ্রিল মাসের এলএনজি যা আসার কথা আমাদের সবই আসছে। জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।
3 থেকে 30 মার্চ পর্যন্ত মোবাইল কোর্টের অভিযানে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে 1244টি মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে 84,51,000 টাকা, কারাদণ্ড হয়েছে 19 জনের, উদ্ধার করা হয়েছে অবৈধভাবে মজুত করা 2,96,305 মেট্রিক টন জ্বালানি তেল। ট্যাগ অফিসাররা অত্যন্ত নিবিড়ভাবে এই জিনিসগুলো মনিটর করবেন এবং আগের চেয়ে বেটার ম্যানেজমেন্ট হবে। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ডিপো থেকে কম সরবরাহের অভিযোগ করলেও তা সঠিক নয় বলে দাবি করেছেন মুখপাত্র। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে দিনের প্রায় অর্ধেকটা সময় বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি না থাকায় সরবরাহ বন্ধ থাকছে। ডিপো থেকে তেল নিয়ে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, আর ততক্ষণে ভোগান্তিতে থাকেন চালকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান চালকরা। 3টে পাম্প ঘোরার পরে আমি এয়ারপোর্টের পাম্পে আইসা এখানে সিরিয়াল দিছি, 1 নম্বরে আছি। আমার পিছনে 150 গাড়ি আছে। 5:30টার সময় আসছি, লাইন দিছি আর কি, তেলের লাইনে এখনো পর্যন্ত আছি। ওনারা বললো যে তেলের গাড়ি আমরা পাঠাইতেছি, তেলের গাড়ি আসলে আনলোড করার পরে তারপর 12টা বা 1টার ভিতরে আপনারা তেল পাইবেন। তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান ফিলিং স্টেশনের স্টাফরা। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া সহ এদিককার অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল নেই। কোনো কোনো পাম্প বড় করে লিখে রেখেছে অকটেন নেই। অলস সময় পার করছেন স্টাফরা। জানালেন, তেল ভরতে ডিপোতে সিরিয়ালে তাদের গাড়ি। পেট্রোল অকটেনের পাশাপাশি সেখানে ডিজেলেরও সংকট। আমরা বাস পর্যন্ত আসছি কোনো রকম, যেতটুকু ছিল আর কি। তারপর থেকে দাঁড়িয়ে ধাক্কাইতে একজন বাইকার বললো, ভাই এখানে নাকি তেল দিচ্ছে। পরে আসলাম, এই 500 টাকা তেল দিল। বাইক কিনে আসি বিপদে, মনে হয় বাইকটা যদি বুড়িগঙ্গা নিয়ে ফালা দিতে পারতাম তাহলে মনের শান্তি দিতে পারতাম। এসে দেখছেন আমার অকটেন কিন্তু 1 ফোঁটাও নাই, তখন কিন্তু হাওয়া ধরছে। আমার যতক্ষণ আছে আমি ততক্ষণ দিয়ে যাব। গাড়ি পাঠাইছি, সিরিয়ালে আছে। আস্তে আস্তে কত সময় লাগতে পারে? কত সময় লাগছে? মাত্র সিরিয়ালে আছে, যদি মনে করেন বিকেলে যদি আসতে পারেন। নাগরিকদের তেলের মজুত না করার অনুরোধ করে পাম্প মালিকরা বলেছেন, এতে সংকট আরও ঘনীভূত হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খিলক্ষেত দক্ষিণখান এলাকায় 4টি যৌথ অভিযানে প্রায় 3000 লিটার মজুতকৃত অবৈধ ডিজেল ও অকটেন উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যে এই অভিযান পরিচালিত হয়। এ সময় 2550 লিটার ডিজেল, 245 লিটার অকটেন সহ মোট 2795 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুদের অভিযোগে 4 অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কামরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, মিরাজ, জিতু খান। অভিযোগ রয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিলেন এবং সাধারণ ভোক্তাদের কাছে চড়া মূল্যে বিক্রি করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন ছুটি এবং 3 দিন শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়। জ্বালানি বিভাগের এ ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্যই এ ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার, উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি।
এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। যদি মনে হয় যে না আমাদেরও ক্রাইসিস ইন্টারন্যাশনালি, তখন এটা অবশ্যই করতে হবে। উন্নতিশীল দেশে তো এমনিই 2 দিনের ছুটি, আবার যদি এইগুলো করে তাহলে আর কি হবে, দেশের তো আর কোনো উন্নতি হবে না ভাই। যেহেতু জ্বালানির সংকট চলতেছে, এই সময় যদি আমরা জনগণরা একটু সচেতন অবস্থা থাকতে পারি আর গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তখন আমি মনে করি যে এই ক্রাইসিসটা আমরা একটু কভার করতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমা বলছিলেন, তেলের ব্যবহার কমানোই সরকারের লক্ষ্য হওয়া জরুরি। রাস্তায় গাড়ি ঘোড়া যদি কমিয়ে দিতে পারি আমি, এবং এসেনশিয়াল সার্ভিসগুলো যদি আমি চালু রাখি, অর্থাৎ আমার তো মালামাল পরিবহন করতে হবে, সেগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে, মানুষের চাহিদা কম হবে। স্কুল কলেজগুলোতেও বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে আরো সচেতন হতে হবে। আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের ফলাফল বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কি এখন স্থিতিশীলতার জন্য বা আমাদের এই সংকটের জন্য, তাহলে আমাদের কিন্তু অর্থনীতির ভেতরে আমাদের যে প্রবৃদ্ধি বলি, উৎপাদন বলি এবং কর্মসংস্থান বলি, সেটার উপরে কিন্তু তাহলে এটা একটা প্রভাব থাকবে। এই প্রভাবটা তাহলে আমাদের মেনে নিতে হবে। মঙ্গলবারও ঢাকার বিভিন্ন পাম্পে ছিল তেলের জন্য দীর্ঘ লাইন। জ্বালানি সংকট সামাল দিতে আশপাশের বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ আমেরিকার বহু দেশ নানা সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কি করবে সেই বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে থাকলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে প্রতিদিন এভাবে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব মানুষের প্রত্যাশা, সংকটের গুরুত্ব উপলব্ধি করে কার্যকর, সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য সহকারীদের 6 দফার আন্দোলন আর সংকটের কারণেই গত ডিসেম্বরে টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাবের বিষয়ে গতকাল যমুনা নিউজের অনুসন্ধানে প্রথমবারের মতো এই তথ্য উঠে আসে। আর আজ রাজশাহীতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিবের কথায় সেই অনুসন্ধানের সত্যতা মিলল। এদিকে গত 8 বছর ধরে হামের টিকা দেয়া হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় শুধু নিয়মিত টিকাদানি নয়, এই সময়ের মধ্যে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের হঠাৎ হামের প্রকোপ বাড়ায় যমুনা নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে গত ডিসেম্বরে সারা দেশে টিকা প্রদানের হার উদ্বেগজনকভাবে কমেছে। সেই মাসেই স্বাস্থ্য সহকারীরা নেমেছিলেন আন্দোলনে। মঙ্গলবার স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী রাজশাহীতে সাংবাদিকদের জানালেন সেই একই তথ্য। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন হয়তো এসছেন, সেদিন কর্মবিরতি ছিল, পরে ওই মায়েরা আর আসেননি। এই ধরনের কারণে কিছু জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। এই আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন গত 8 বছর দেশে হামের টিকা না দেয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। 2018-র পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। তবে অনুসন্ধানে দেখা গেছে এই সময়ের মধ্যে ইপিআই কর্মসূচির আওতায় 2 ধরনের হামের টিকাই নিয়মিত দেয়া হয়েছে। এর বাইরে আলাদা করে চলেছে হাম রুবেলা ক্যাম্পেইনও। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, মাদ্রাসায় ক্যাম্পেইন করা হয়। তখন আমি ওখানে যে স্বাস্থ্য ক্লিনিক আছে আমাদের মাতোয়াইলে, ওইখানে গিয়ে যে তোমার জমজ বেবি, আমি করোনাকালীন সময় ওদেরকে ওখানে যে টিকাটা দিয়ে আসছি। টিকাটা দেওয়া হয়েছে 12-12-23-এ, তারপরে টিকাটাও দেওয়া হয়েছে 15-3-24-এ। কেউ যদি আপনার ওই মুহূর্তে যাইতে না পারে,
তখন দেখা যাচ্ছে আরেকটা সুবিধা আছে আমাদের এখানে আরবান আছে, যেহেতু আরবান থেকে তখন দেখা যাচ্ছে ওই টিকাটা দেওয়া সুবিধা পাওয়া যায়। যদিও স্বাস্থ্যের সচিব বলছেন করোনা মহামারীর সময়ে টিকাদানে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। রাজশাহীতে এসে তিনি হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, পরিস্থিতি উন্নয়নে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে দ্রুতই দেশে পৌঁছাবে হাম সহ 10 ধরনের টিকা। শর্টেজ আছে ডাক্তার এবং আমরা নার্স এবং অন্যান্য ইয়েতে আমরা এখান থেকে গিয়ে আমরা অর্ডার করে দিব। আমরা অন্যান্য ডাক্তারদেরকে এই আপৎকালীন সময় আমরা অ্যাটাচ করব, পরবর্তীতে প্রয়োজনে আমরা আরও ডাক্তার নিয়োজিত করব, যাতে আমাদের এই চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন সরকারের হাতে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আইসোলেশন ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। এটা আপনারা জানেন, সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে 7টি ভেন্টিলেটর দেন সচিব। এছাড়া 3 মাসের মধ্যে রাজশাহী শিশু হাসপাতাল চালুরও আশ্বাস দেন তিনি। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। বিগত 15 বছরে সারা দেশে যত ক্রসফায়ার হয়েছে তার তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 11-র গুম খুনের কুশীলব, ক্রসফায়ার ও শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় চিফ প্রসিকিউটর। শাপলা চত্বর হত্যাকাণ্ডের শেখ হাসিনা সহ তৎকালীন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় প্রসিকিউশন। এদিন এই মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখানো হয়। গুম খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবেক 3 সেনা কর্মকর্তা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, 1-11-র কুশীলবদের সবাইকে আনা হবে আইনের আওতায়। বেনজির থেকে শুরু করে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এদিন শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানায় প্রসিকিউশন। শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। মেইন ভূমিকা অনেক ছিল, তার সার্বিক পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে এরকম তদন্তে আসছে। এর বেশি কিছু আমরা বলছি না এখন। এদিকে 2015 সালে বরিশালে ছাত্রদল নেতা কবির হোসেন ও টিপু হাওলাদারকে পুলিশ হেফাজতে ক্রসফায়ার করে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পলাতক 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে চিফ প্রসিকিউটর জানান, বিগত 15 বছরে সারা দেশে যত ক্রসফায়ার হয়েছে সেই তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি। সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি। যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করব। এদিকে সারা দেশে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় করা সব মামলার তথ্য নিচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ইতিমধ্যে 350 মামলার নথিও পেয়েছেন তারা। মামলাগুলোর অভিযোগ যাচাই বাছাই করা হবে। মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আমিনুল ইসলাম। যাতে পিক অ্যান্ড চুজের ঘটনা না ঘটে, যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায়, যাতে নির্দোষ মানুষ আর সাফার না করে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। তবে চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা তা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়, জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেছেন, অন্তর্বর্তী সরকারের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের কোনো দরকার ছিল না। সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপে জানান, এবার চিরায়ত নিয়মেই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আলাদা এক অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
পহেলা বৈশাখের বর্ষবরণের অন্যতম প্রধান আকর্ষণ চারুকলার মঙ্গল শোভাযাত্রা, যাতে নির্দিষ্ট থিমে চিরায়ত বাংলার লোকোমোটিভ সহ নানা অনুষঙ্গ তুলে ধরেন শিক্ষার্থীরা। একসময় স্বৈরাচার বিরোধী বার্তা বহনকারী এই শোভাযাত্রা তথাকথিত নিরাপত্তা শঙ্কায় পরিণত হয় প্রহরী বেষ্টিত প্রদর্শনী। আওয়ামী সরকারের পতনের পর গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে এই শোভাযাত্রার নাম পাল্টে করা হয় আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্যবাহী এই আয়োজনকে স্বনামে ফেরানোর কথা ভাবছে বর্তমান সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় সংস্কৃতি মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন ছিল না। এবার যথাযথভাবে চিরায়ত ধারায় পহেলা বৈশাখ পালিত হবে। অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার যা করেছে সেটা তো আমরা ইনটোটা রাখবো না, কারণ তারা যেটা ভুল করেছে সেটাও আমরা জানি, তারা যেটা ভালো করেছে। আমরা তো মনে করি যে এই মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা দেশে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। চারুকলার মঙ্গল শোভাযাত্রা ছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। সেই আয়োজনের নাম পাল্টে দেওয়া হলে গত বছরই বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছিল। আনন্দ নাকি মঙ্গল নামকরণের এই বিতর্ক দেশকে বিভক্ত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। বলেন, ফ্যাসিবাদী চিন্তা চেতনা ও মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে সরকার। মঙ্গল শোভাযাত্রা এই নামটাই চলে আসতেছে। আমরা এই নামের আমাদের কোনো নাই, অ্যালার্জি নাই যে মঙ্গল দিলে আমাদের ক্ষতি হবে, আনন্দ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য এক আয়োজনে সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রস্তাবে উল্লেখ করা হয়, শিক্ষক নির্বাচন করবে সংস্কৃতি মন্ত্রণালয়, তবে বেতন দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এটা যদি এরা নাও করে, আমরা প্রত্যেক জেলায় আমাদের শিল্পকলা একাডেমি আছে, প্রত্যেক উপজেলায় শিল্পকলা শাখা আছে। আমরা সেটাকে আরও এক্সপ্যান্ড করতে চাই করে সেখানে তৈরি হবে নানামুখী গবেষণা। মন্ত্রী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়ন না করলে বিকল্প পদ্ধতিতে দেশের শিল্পকলা একাডেমিগুলোতে বাড়ানো হবে সঙ্গীত ভিত্তিক গবেষণা কার্যক্রম। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি নিশ্চয়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চুক্তি সংকট তৈরি করবে। অর্থের সংস্থান করাও দুশ্চিন্তার কারণ। তেলের দাম বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি বাড়তে পারে। সিপিডি মনে করে গতানুগতিক বাজেট দেবার আর সুযোগ নেই। ঋণ নেবার আগে সক্ষমতা বিবেচনা করতে হবে। ফ্যামিলি কার্ড দেবার ক্ষেত্রে তাড়াহুড়া না করার পরামর্শ দেয় এই সংস্থা। পরামর্শ, আর্থিক সামাজিক চুক্তির বাস্তবায়ন করতে হবে। কঠোর আর্থিক ব্যবস্থাপনা শুরুর তাগিদও দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। দেশব্যাপী বাড়ছে হাহুতাশ, মজুদ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এটাও তো আমরা নিশ্চিত না বাজার ব্যবস্থা। সকালে ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে আলোচনায় গুরুত্ব পায় জ্বালানি তেল ইস্যু। সিপিডি মনে করে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বাধা হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি। সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির অধীনে যেই প্রতিযোগিতায় নাই, বাজার প্রতিযোগিতা নাই, এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। নতুন সরকার পরিচালনায় অর্থায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিডি। সংস্থাটির ধারণা, কমেছে তেল কেনার সক্ষমতাও। বৈদেশিক উৎস থেকে ঋণ নেবার ক্ষেত্রেও দেয়া হয় সতর্কতা। জানানো হয়, অস্থির পরিস্থিতির কারণে বাড়তে পারে মূল্যস্ফীতি, এতে উস্কে যাবে দারিদ্র্য ও বৈষম্য। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন কঠিন সুযোগ্য গভর্নর থাকার পরেও তাকে রাত্রিবেলা টাকা ছাপাতে হয়েছে। যদি রাত্রিবেলা টাকা ছাপানো শুরু করেন গোপনেও, বাজার এটা ধরে ফেলবে এবং তখন মূল্যস্ফীতির উপর এটা প্রতিক্রিয়া এটার ভিতরে আসতে বাধ্য। তেলের দাম বাড়লে, চালের দাম বাড়লে অবশ্যই মূল্যস্ফীতির বিষয় থাকবে। এটার সাথে দারিদ্র্য বাড়বে এবং এটার সাথে বৈষম্য বাড়বে।
পরাবাস্তব বাজেট দেবার ধারা থেকে বের হতে নতুন সরকারকে পরামর্শ দিয়েছে সিপিডি। আগামী বাজেটে প্রবৃদ্ধির হার 5% নির্ধারণের পরামর্শ দেওয়া হয়। প্রশ্ন ছোড়া হয় ফ্যামিলি কার্ড নিয়ে কেন তাড়াহুড়া। সিপিডি মনে করে কঠোর আর্থিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ নেই। ফ্যামিলি কার্ড সম্বন্ধে আমরা বলেছি এগুলি এখন তাড়াহুড়ো করেন না। আমাদের জেনারেল ভিউ হলো তাড়াহুড়ো করেন না, এই 3 মাসকে সংগত করার জন্য সময় দেন। আজকে যখন আমার এই তেলের দামে এই ধাক্কাটা আসতেছে, তখন ওই দায় দেনা পরিস্থিতির কারণে আমার যতখানি আমি বিদেশ থেকে ধার করে এনে এমনকি এই যে এডিবি বা অন্যান্য দেশের থেকে ঋণ নিয়ে করতে পারতাম, সেই জায়গার সক্ষমতাটাও কিন্তু আমার সংকুচিত হয়ে গেছে। পুঁজিবাজারকে সক্রিয়, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, নির্বাচনী ইস্তেহারের বাস্তবায়ন, সংসদ কার্যকর, এডিপি বাস্তবায়নে মনোযোগ, অর্থনৈতিক রিফর্ম কমিশন গঠনের পরামর্শ দেয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই সরকারের তো সুযোগ এসেছে গতানুগতিক বাজেট না করার। গত অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা সেই সুযোগ দিয়েছিলাম, দুঃখজনকভাবে সেটা হয়নি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সব দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেবে বিএনপি, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের জিয়া শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করেছিল, কিন্তু বিএনপি ইতিহাসের কোনো বিকৃতি হতে দেবে না। ইতিহাস থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জ্বালানি সংকট মোকাবেলায় সফলভাবে কাজ করছে সরকার। অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে জোরালো কার্যক্রম চলছে। আমাদের দেশের চলমান গণতন্ত্র, পার্লামেন্টের তর্ক বিতর্ক, বহুদলের নির্বাচনের অংশগ্রহণ, অবাধ নির্বাচনের ব্যবস্থা প্রমাণ করে একটি দেশে যদি জনগণের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবাধ নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র ছাড়া জনগণ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না। আপনারা জানেন যে এখন বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমানে জ্বালানির যে অবস্থা, সেটিকে ট্যাকেল দেওয়ার জন্য আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের সরকার সর্বোচ্চভাবে দায়িত্ব পালন করে চলেছে। বাংলাদেশের সাথে সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংরক্ষণে প্রায় 3 কোটি টাকা অনুদানের পরে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এই অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী জানান, বাংলাদেশের সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে গুরুত্ব দিয়ে আলাদা পরিকল্পনা করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পশ্চিম পাশে এবং কার্জন হলের পেছনে প্রাচীন একটি মসজিদ দাঁড়িয়ে আছে। মুসা খান মসজিদ নামে পরিচিত প্রায় 6 শতক পুরনো এই নির্মাণ শুধু একটি মসজিদ নয়, ইতিহাসের সাক্ষীও বটে, যা এই শহরের পুরনো ও গৌরবের নিদর্শন। মুঘল স্থাপত্য প্রভাবশৈলীতে তৈরি মসজিদটি 3টি বড় বড় গম্বুজ আর 4টি মিনার দিয়ে সাজানো। ঐতিহাসিক এই মসজিদটি সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রায় 3 কোটি টাকা অনুদান ঘোষণা করেছে। মঙ্গলবার সকালে স্থাপনাটি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। জানান, দুদেশের সাংস্কৃতিক অংশীদারিত্বের অংশ হিসেবে সারা দেশে 13টি প্রকল্পে $1 মিলিয়ন বেশি অর্থায়ন করেছে তার দেশ। গত 2 দশক ধরে অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনের মাধ্যমে বাংলাদেশে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে এই তহবিলের আওতায় এটি আমাদের 13তম প্রকল্প। এর আগে স্থাপত্য ও সংস্কৃতি খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আমার দায়িত্বকালেই আরও কিছু প্রকল্প ঘোষণা করতে পারব বলে আশা করছি। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় 36 মাসের এই প্রকল্পটি সম্পন্ন হলে স্থাপনাটিতে একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভও প্রতিষ্ঠা করা হবে। অনগ্রসর দেশটাকে আবার যদি সামনে আনতে হয়, তাহলে আমরা কিভাবে আনতে চাই? আমরা এই যে নানান ধরনের যে বৈচিত্র্য রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, জাতিসত্তা, ধর্ম, বর্ণ, ভাবনা, চিন্তা, এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য আনতে চাই। এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে যে এখানে আমরা একটা কালচারাল হেরিটেজ ট্রেইল প্রজেক্ট শেষে একটা আমরা লিফলেটের মতো করব, যেটা দেখে হচ্ছে ভিজিটর বা যারা আছে তারা হচ্ছে যে এই এডুকেশনাল হাব ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যে শুধু মুসা খান মসজিদ না, গ্রিক সমাধি আছে, গুরুদুয়ারা নানকশাহী আছে, হাজি খাজা শাহবাজ মসজিদ, ট্রেলটা থাকলে হবে কি সবাই অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারবে। আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। একের পর এক বিস্ফোরণ হয়েছে কয়েকটি সামরিক স্থাপনায়। মঙ্গলবার ভোরে মাউন্ট সাফায় টার্গেট করা হয়েছে একটি গোলাবারুদের ডিপো। কেশম দ্বীপের কাছে একটি কার্গো নৌযানে হামলায় 8 জন নিহত হয়েছে। তেহরানে বিমান শিল্প সংস্থার কাছে বোমা বর্ষণ করে যৌথ বাহিনী। মেহরাবাদ বিমানবন্দরের কাছে একাধিক হামলা হয়েছে। দাকানে আগ্রাসনের শিকার হয়েছে একটি কারখানা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। 10টি ড্রোন, 9টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে সৌদি আরবকে লক্ষ্য করে। বেশিরভাগ টার্গেট ছিল পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে 90% জ্বালানি স্থাপনা রয়েছে। এছাড়া আল খার্জ লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান ঘাঁটি। 4টি ব্যালিস্টিক মিসাইলের টার্গেট হয়েছে রিয়াদ। ইরাকের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় ধ্বংস হয়েছে একটি সামরিক বিমান। সোমবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায় বাগদাদের কাছাকাছি অবস্থিত মোহাম্মদ আলা এয়ারবেজে হামলা হয়েছে। এতে আন্তোনভ 132 বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে গত একদিনে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 19টি হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ অব্যাহত রেখেছে মার্কিন বাহিনীও। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন এখন রূপ নিয়েছে সাগর পথ দখলের যুদ্ধে। গায়ের জোর কাজে লাগিয়ে সবাই এখন ব্যস্ত পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথগুলো বন্ধ করতে। হরমুজের পর শঙ্কা তৈরি হয়েছে বাব এল মানদেব প্রণালী ঘিরে। বিশ্বের মহাব্যস্ততম নৌরুটটির নিয়ন্ত্রণ বলতে গেলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের কাছে রয়েছে। ধারণা করা হচ্ছে এই নৌপথটি বন্ধ হলে মুখ থুবড়ে পড়বে বিশ্ব বাণিজ্য। উত্তাল জলপথ, বিপজ্জনক আবহাওয়া, সেই সাথে শক্তিশালী স্রোত। গুরুতর এসব কারণে গেট অফ টিয়ার্স বা অশ্রুর দরজা নামে ডাকা হয় আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থল বাব এল মানদেব প্রণালীকে। সুয়েজ খাল ও লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে এই প্রণালী। মাত্র 20 মাইল চওড়া এই সরু জলপথটি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে বাণিজ্যের প্রধান গেটওয়ে। এর পাশেই অবস্থান ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। বিশ্বের মোট তেলের প্রায় 12% চলাচল করে বাব এল মানদেব দিয়ে। এর পাশাপাশি সুয়েজ খালমুখী বিপুল বাণিজ্যিক জাহাজেরও অন্যতম প্রধান পথ এই প্রণালী। চলমান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ বাড়াতে এই বাণিজ্য পথটি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে হুতি বিদ্রোহীরা। বিশেষজ্ঞদের দাবি, এমনটা হলে বিশ্ব অর্থনীতিতে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। পুরো বিশ্ব অর্থাৎ বাণিজ্যযোগ্য পণ্যের পুরো বিশ্বই প্রভাবিত হচ্ছে। নানা ধরনের ব্যাঘাতে পরিবহন খরচ বাড়ছে। তেল গ্যাসের মতো গুরুত্বপূর্ণ জ্বালানির ক্ষেত্রেও মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। যে কোনো ব্যবসা পরিচালনার খরচ, বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে চাকরি হারানোর শঙ্কা রয়েছে। আমরা অর্থনৈতিক মন্দার দ্বারপ্রান্তে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে 2023 থেকে 2025 সালের মধ্যে হুতিরা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে বিশ্ব বাণিজ্যের প্রায় 10% তেল এবং 20% কন্টেনারবাহী জাহাজের যাতায়াত ব্যাহত হয়। বর্তমান যুদ্ধের জেরে তেলের দাম যেখানে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে, সেখানে নতুন কোনো অবরোধ বিশ্ববাজারে আরও অস্থিরতা সৃষ্টি করবে। এদিকে ইরানের সিদ্ধান্তে প্রায় 1 মাস ধরে কার্যত বন্ধ বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী, যেটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ বলে বিবেচনা করা হয়। পৃথিবীর মোট উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবাহিত হয় এই পথ দিয়ে প্রতিদিন, যা গড়ে প্রায় 21 মিলিয়ন ব্যারেল। অনিক রহমান, যমুনা নিউজ। তেহরানে চালানো হতে পারে পারমাণবিক হামলা, আর সেই শঙ্কায় পরবর্তী প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। এমন অভিযোগ তুলে ক্যারিয়ার থেকে ইস্তফা দিয়েছেন সংস্থাটিতে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া জাতিসংঘ কর্মকর্তার সেই পোস্ট ঘিরে ব্যাপক তোলপাড় চলছে। দাবি, মানবতা বিরোধী এই চক্রান্ত ফাঁস করতেই দীর্ঘ 1 যুগের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন শীর্ষ ইরানি ওই কূটনীতিক। প্রায় 1 কোটি মানুষের শহর তেহরান, অবস্থান মধ্যপ্রাচ্যে হলেও গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাজধানী প্যারিস, বার্লিন অথবা রোমের মতোই এর কর্মব্যস্ততা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ ঘিরে বেশ কয়েকদিন ধরেই হামলায় অনেকটা বিপর্যস্ত এই নগরী। এরই মধ্যে এবার দেখা দিয়েছে পারমাণবিক হামলার শঙ্কা।
রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা, যেখানে গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি। দাবি করেন বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ওই কূটনীতিক। প্রায় 12 বছর ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। মুহূর্তেই সাড়া ফেলে তার এমন পোস্ট। পোস্টে শীর্ষ ওই কূটনীতিক জাতিসংঘের বর্তমান কার্যক্রমে জনসচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, এই তথ্য ফাঁস করার জন্যই নিজের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছেন মোহাম্মদ সাফা। যুদ্ধ শুরুর পর দফায় দফায় ইরানে বহু সামরিক ও পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টারের মতো শক্তিশালী বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। নির্বিচারে টার্গেট হয়েছে স্কুল, বহু নিরীহ শিশু। এরপরও অনেকটা নিশ্চুপ ভূমিকায় দেখা গেছে জাতিসংঘকে। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকুন।